মহাকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পুরানো ঢাকার অলিতে গলিতে কিংবা গ্রাম বাংলার নিভৃত ডাকঘরে কান পাতলে আজও হয়তো শোনা যায় সেই অমর পংক্তি, কে ওই সোনালো মোড়ে আজানের ধ্বনি। আজ আপনাদের শোনাব এমন এক মানুষের গল্প, যিনি শুধু কলম দিয়েই জাগিয়ে তুলেছিলেন একটি ঘুমন্ত সমাজকে। তিনি মহাকবি কায়কোবাদ। আসুন ইতিহাসের ধুলো ঝেড়ে তার জীবনের পাতায় চোখ রাখি। গল্পের শুরুটা আজ থেকে প্রায় ২৫০ বছর আগের এক উত্তাল সময়। সালটা ১৮৫৭। একদিকে সিপাহী বিদ্রোহের আগুনের আজ সারা ভারতে ছড়িয়ে পড়েছে, ব্রিটিশ শাসনের ভিত্তি নড়বড়ে। ঠিক সেই সময় ২৫শে ফেব্রুয়ারি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা পূর্বপুরুষ গ্রামে জন্ম নিলেন এক শিশু। পারিবারিক নাম রাখা হল মুহাম্মদ কাজেম আল কুরাইশি, কিন্তু সাহিত্য জগৎ তাকে চিনবে কায়কোবাদ নামে। তার ধমনীতি ছিল অভিজাত রক্তের ধারা। বাগদাদ থেকে ভাগ্য অন্বেষণে আসা কুরাইশ বংশের হাফিজুল্লাহ আল কুরাইশি ছিলেন তার পূর্বপুরুষ, যিনি মুঘল সম্রাট শাহজাহানের আমলে দিল্লির শাহী মসজিদের ইমাম ছিলেন। মুঘল সাম্রাজ্য যখন ভেঙে পড়ল, কায়কোবাদের পিতামহ মহিবুল্লাহ চলে এলেন ফরিদপুরের গোড়াইলে, আর সেখান থেকেই কায়কোবাদের পিতা শাহামাতুল্লাহ আল কুরাইশি এসে থিতু হলেন ঢাকার নবাবগঞ্জে। পিতা ছিলেন ঢাকা জাজ কোর্টের নামকরা আইনজীবী। ভাবুন তো, এমন এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়ে বিদ্রোহের বছরে চোখ মেলা এই শিশুটি কি জানত তার কলম একদিন তরবারির চেয়েও ধারালো হয়ে উঠবে? সে এক অদ্ভুত সময়। একদিকে ইংরেজদের দাপট, অন্যদিকে মুসলিম সমাজের অভিমানে মুখ ফিরিয়ে রাখা। ইংরেজি শিক্ষাকে তখনও অনেকে সন্দেহের চোখে দেখছে, কিন্তু কায়কোবাদের পরিবার ছিল অন্য ধাঁচের। শৈশবে তিনি ভর্তি হলেন ঢাকার পোগোজ স্কুলে, এরপর সেন্ট গ্রেগরি স্কুলে। বিদেশি ভাষা আর সংস্কৃতির সাথে তার পরিচয় ঘটতে লাগল খুব অল্প বয়সে। কিন্তু নিয়তি বোধহয় সব গুছিয়ে দেয় না। মাত্র ১২ বছর বয়সে মাকে হারালেন, আর তার বছর দেড়েক পরেই হারালেন বাবাকে। হঠাৎ করেই যেন আকাশের চাঁদটা খসে পড়ল কিশোর কাজেমের জীবন থেকে। এতিম কিশোর তখন ঢাকা মাদ্রাসায় ভর্তি হলেন বটে, কিন্তু এন্ট্রেন্স পরীক্ষা আর দেওয়া হল না। কেন জানেন? কারণ সংসারের দায়ভার। যে বয়সে বইয়ের পাতায় মুখ গুজে থাকার কথা, সেই বয়সে তিনি পড়াশোনা ছেড়ে দিয়ে চাকরি নিলেন পোস্টমাস্টারের। নিজের গ্রাম আগলাতেই সেই পোস্ট অফিসের নির্জন ঘরে বসে তিনি ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকতেন প্রকৃতির দিকে। এই নিঃসঙ্গতা আর নীরবতাই কি তিলে তিলে গড়ে তুলছিল তার ভেতরের কবিসত্তাকে। এবার গল্পের মোড় যা একটু ঘুরে যাক। পোস্টমাস্টারের চাকরি করছেন এক কিশোর, কিন্তু তার মনের ভেতর চলছে শব্দের খেলা। ১৮৭০ সাল, কায়কোবাদের বয়স তখন মাত্র ১৩ বছর। সেই বয়সে তিনি লিখে ফেললেন তার প্রথম কাব্যগ্রন্থ বিরহ বিলাপ। ভাবা যায়, মাত্র ১৩ বছরের এক কিশোরের লেখা বই প্রকাশিত হচ্ছে। মুর্শিদাবাদের কাশিমবাজারের মহারানী স্বর্ণময়ী এই কিশোর কবির লেখা পড়ে এতটাই মুগ্ধ হলেন যে উপহার হিসেবে পাঠালেন ১০ টাকা, যা সেই সময় অনেক বড় স্বীকৃতি। এরপর ১৮৭৩ সালে মাত্র ১৫-১৬ বছর বয়সে তিনি লিখলেন কুসুম কানান। কিন্তু প্রশ্ন হল, কেন এই লেখাগুলো তখন এত আলোড়ন তুলেছিল? কারণ সেই সময় মুসলিম সমাজে আধুনিক বাংলা সাহিত্যের চর্চা ছিল না বললেই চলে। পুঁথি সাহিত্যের দোভাষী বাংলার গণ্ডে পেরিয়ে কেউ যে এমন বিশুদ্ধ ও মার্জিত বাংলায় কবিতা লিখতে পারে, তা ছিল হিন্দু মুসলিম উভয় সমাজের কাছেই এক বিস্ময়। গল্পের এই পর্বটি কায়কোবাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। যৌবন পেরিয়ে তিনি তখন প্রৌঢ়ত্বের দিকে, আর কলম থেকে ঝরছে একের পর এক মণিমুক্ত। ১৯৯৬ সালে প্রকাশিত হল তার বিখ্যাত কাব্যগ্রন্থ অশ্রুবালা। এটি ছিল গীতি কবিতার সংকলন। নবীনচন্দ্র সেন এই বই পড়ে এতটাই অভিভূত হয়েছিলেন যে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না একজন মুসলিম কবির হাতে এমন বিশুদ্ধ বাংলা ভাষা রচিত হতে পারে। তবে কায়কোবাদ শুধু চোখের জলে সীমাবদ্ধ থাকলেন না, তিনি হাত দিলেন এক বিশাল কর্মযজ্ঞে। ১৯০৪ সাল প্রকাশিত হল বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য মহাশ্মশান। প্রায় ৯০০ পৃষ্ঠার এই বিশাল গ্রন্থে তিনি বর্ণনা করলেন পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী। এখানেই কায়কোবাদের বিশেষত্ব। তিনি যুদ্ধের জয় পরাজয়কে বড় করে দেখেননি, তিনি দেখিয়েছিলেন যুদ্ধের ভয়াবহতা, যেখানে সবুজের বুক চিরে তৈরি হয় শ্মশান।
মারাঠা ও মুসলিম উভয় পক্ষের বীরত্বকেই তিনি সমান শ্রদ্ধায় এঁকেছেন। এই মহাকাব্যটি তাকে মহাকবির আসনে বসিয়ে দিল। বাইরে তিনি মহাকবি, কিন্তু ঘরে সেখানে তিনি একজন সাধারণ মানুষ, একজন স্বামী, একজন পিতা। মামাতো বোন তাহেরুন্নেসা খাতুনকে বিয়ে করে তিনি সংসার পেতেছিলেন। ঘর আলো করে এসেছিল 5 ছেলে ও 5 মেয়ে। কিন্তু ট্র্যাজেডি বা বিয়োগান্তক ঘটনা যেন তার পিছু ছাড়েনি। নিজের চোখের সামনে তিনি তার সন্তানদের মৃত্যু দেখেছেন। তার কবিতায় উঠে এসেছে সেই হাহাকার। 5টি ছেলে 5টি মেয়ে ছিল মোর ঘরে, 2টি ছেলে স্বর্গে গেছে, 1টি দেশান্তরে। পোস্টমাস্টারের সামান্য বেতনে বিশাল সংসার চালানো, তার উপর স্বজন হারানোর বেদনা, এই সব কিছুর মধ্যে তিনি সাহিত্য সাধনা চালিয়ে গেছেন। গ্রামের নির্জন পোস্ট অফিসে বসে তিনি যখন মহাশ্মশান লিখছিলেন, তখন হয়তো তার মনের ভেতরেও চলছিল এক অন্য শ্মশানের দাহ। হ্যাঁ, পৃথিবী তাকে খালি হাতে ফেরায়নি। 1925 সাল নিখিল ভারত সাহিত্য সংঘ তাকে বাংলা সাহিত্যে অবদানের জন্য একসঙ্গে 3টে উপাধিতে ভূষিত করে: কাব্যভূষণ, বিদ্যাভূষণ আর সাহিত্যরত্ন। ভাবুন তো, গ্রামের এক পোস্টমাস্টার, যার প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই, তিনি পাচ্ছেন বিদ্যাভূষণ উপাধি। 1932 সালে কলকাতায় অনুষ্ঠিত হল বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলন। সেখানে মূল অধিবেশনে সভাপতিত্ব করার বিরল সম্মান পেলেন তিনি। তখন তিনি আর কেবল নবাবগঞ্জের কাজেমাল কুরাইশি নন, তিনি তখন সমগ্র বাংলার মহাকবি কায়কোবাদ। গল্পের এই শেষটা বড় করুণ, আবার বড় প্রশান্তিরও। পোস্টমাস্টারের চাকরি থেকে অবসর নিয়ে তিনি নিভৃত দিন কাটাচ্ছিলেন। শরীর ভেঙে পড়ছিল, বার্ধক্যটাকে গ্রাস করছিল। 1951 সাল ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ভর্তি হলেন ব্রঙ্কোনিউমোনিয়া নিয়ে। 21 জুলাই 1951, 94 বছর বয়সে বাংলা মহাকাব্যের এই শেষ নক্ষত্রটি নিভে গেল। তার মৃত্যুর মধ্যে দিয়ে বাংলা সাহিত্যে মহাকাব্যিক যুগেরও যেন অবসান ঘটল। তাকে সমাহিত করা হল ঢাকার আজিমপুর কবরস্থানে। যে মানুষটি সারা জীবন অন্যের বীরত্বগাথা লিখেছেন, তিনি নিজেই ইতিহাসের অংশ হয়ে শুয়ে রইলেন মাটির নিচে। না, গল্প এখানেই শেষ নয়। মহাকবি কায়কোবাদ আজও বেঁচে আছেন তার সৃষ্টিতে। যদিও আজ তার জন্মভিটা আগলা পূর্বপুরুষ গ্রামে তার স্মৃতিচিহ্নগুলো অযত্নে হারিয়ে যেতে বসেছে, তবুও তিনি আছেন। আজকের এই আধুনিক সময় দাঁড়িয়ে যখন আমরা আমাদের শেকড় খুঁজতে যাই, তখন কায়কোবাদ আমাদের মনে করিয়ে দেন কিভাবে শত প্রতিকূলতার মধ্যেও নিজের সংস্কৃতি ও ঐতিহ্যকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে হয়। নবাবগঞ্জের সেই পোস্টমাস্টার আজও আমাদের কানে কানে বলে যান, বাংলা আমার জন্মভূমি, সেই সে আমার মাতা। প্রিয় পাঠক, মহাকবির এই জীবন গল্প কি আমাদের নতুন করে ভাবতে শেখায় না আমরা আমাদের ঐতিহ্যকে কতটা যত্ন করছি?